আমরা গত ক্লাসে আমরা যেটা শেষ করছিলাম, আমাদের গত ক্লাসটা ছিল ইয়ের উপর। হুম ওইটাকে বলে আহ নিউ ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল এজ। হ্যাঁ, থ্যাংক ইউ। নিও ক্লাসিক্যাল এজ এর উপর ক্লাস করছিলাম আমরা। আজকে যেটা হচ্ছে রোমান্টিক এজ। এই রোমান্টিক এজ থেকে আমি এই ক্লাসটা একটু স্লোলি কথা বলবো। আপনারা মন দিয়ে শুনবেন এবং প্রত্যেকটা কথা মনে রাখবেন। এই এজ থেকে শুধু আপনার বিসিএস প্রিলিতে প্রশ্ন আসে এরকম না। আপনার জীবনের যত জব ইন্টারভিউ আছে, কেউ যদি আপনার সাথে ইংরেজি নিয়ে দুই চারটা কথা বলে, দেখা যাবে এই সমস্ত লোকের 90% লোকই আপনার সাথে রোমান্টিক এজ নিয়ে কথা বলবে। তো এই জন্যে রোমান্টিক এইজটাকে আমি যতটুকু বলবো এগুলো শুনবেন, শিটে যা আছে এবং বইয়ে আরো যা পাবেন সেখান থেকেও আরো যতটুকু সম্ভব পড়ে রাখার চেষ্টা করবেন। এই যে এইজটা এই এইজটা সাহিত্যটাকে টোটাল আইডিয়াটাকে চেঞ্জ করে দিছে। টোটাল আইডিয়াটাকে কিভাবে চেঞ্জ করছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত এখানে আপনার অনেকটা আলোচনা করব। আমি একটু স্লোলি কথা বলবো। আমি মানে খুব একটা লেখালেখির মধ্যে যাব না। আপনারা একটু একটু খেয়াল করবেন যে আহ, আহ, সালগুলো মনে রাখার জন্য। আমরা আমরা কি বলছিলাম? আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের রোমান্টিক এইজটার শুরুর কালটাকে আমরা ধরতেছি। কথা শুনতে পাচ্ছেন না সবাই? জি স্যার। আচ্ছা, আমাদের এই রোমান্টিক এইজের যে শুরুর কালটা, এই এই শুরুর কালটা হচ্ছে 1785 বলতেছি আমরা। কিন্তু এই রোমান্টিক এইজটার শুরুর কালটাকে ধরা হচ্ছে 1798। কিন্তু এইখানে 1798 ধরা হলো, তাহলে প্রশ্ন হচ্ছে যে 1785 থেকে 1798 সাল, এই 13 বছরকে এই এইজের মধ্যে যুক্ত করা হচ্ছে না কেন? কেউ কেউ কেন করছেন না? তো আসলে এইটুকু যুক্ত করছেন না কেন এটা না বলে আমরা এইভাবে বলতে পারি যে এই সময়টা আসলে রোমান্টিক এইজের মানে মূল যে ধারাটা শুরু হয়েছিল সেই ধারাটার একটা প্রস্তুতিকাল বা এই ধরনের একটা ধারা আসছিল 1789 সালে। আপনার আমরা জানি সেই সময় কি হয়, কি রেভলিউশন হয় বলেন তো? 1789 সালে ফ্রান্স রেভলিউশন হয়। ঠিক আছে? তো ফ্রান্স রেভলিউশন যখন হইলো, তখন আপনার এই রেভলিউশনের বৈশিষ্ট্য কি ছিল? একটা হচ্ছে ভ্রাতৃত্ব, সাম্য, ভ্রাতৃত্ব, আহ স্বাধীনতা। এই যে তিনটা বিষয় নিয়ে ষোড়শ লুই যে রাজা ছিল তার বিরুদ্ধে আন্দোলন হইল। আন্দোলন থেকে এই জায়গাটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলো। তো এই জায়গাটাতে এসে এমন কি ধরনের ঘটনা ঘটলো যে এইটার নাম রোমান্টিক হয়ে গেল? দেখেন, 1798 সালে 1798 সালে, আবারও বলছি 1798 সালে একটা বই প্রকাশিত হইল। আমরা জানি সেই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ, যতটুকু নোট নেওয়ার প্রয়োজন ততটুকু নোট নিয়ে রাখবো। 1798 সালে একটা বই প্রকাশিত হয়। সেই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। ঠিক আছে? বোর্ডে তো আমি সামনে থেকে লিখলে দেখা যায় না, লিখতে চাইছিলাম না, মুভমেন্ট করা একটু কঠিন। আমরা পড়াশোনা করি।
1798 সাল। বইয়ের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালান্স। এটা একটা কবিতার বই। লিখে ফেললাম, পরে বলতেছি। কবিতার সংখ্যা 23টা। লেখক ছিলেন দুইজন, দেখা যাচ্ছে না? যতটুকু দেখা যায় আর কি। লেখক ছিল দুইজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আরেকজন হচ্ছেন এসপি কোলরিজ। কবিতা সংখ্যা 19, কবিতা সংখ্যা 4। আচ্ছা, সব ইনফরমেশন যতটুকু লেখা দরকার এখানে 4 বা 5, বেশিরভাগ মতামত 4, 5। ক্রিটিসিজমের বইগুলোতে টোটাল 23টা কথা বলা আছে, ওই জন্য 4টা, তবে বিভিন্ন জায়গায় 5টার কথা বলা আছে। আচ্ছা, এখন এই ইনফরমেশন কিন্তু লিখে রাখতে পারেন, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো আশা করি এটুকু লেখা শেষ। ওকে, তাহলে এখন দেখেন, 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলরিজ এই দুইজন মিলে যে বইটা প্রকাশ করলেন, সেই বইটার নাম আমরা বলতেছি লিরিক্যাল পলাশ। এখন এই বইটাতে এটাকে লিরিক্যাল ব্যালান্স বলা হইলো, এবং এটাকে রোমান্টিক এজ কেন বলা হচ্ছে, এই জায়গাটা আমাদের মূল ফোকাস। মূল ফোকাস হচ্ছে এই কবিতার বইয়ের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ কবিতার যে সংজ্ঞা, কবিতার যে ধারণা, কবিতার যে বিষয়বস্তু টোটাল চেঞ্জ করে দিচ্ছে। একটু যদি ভালো করে খেয়াল করেন, আমরা গত যে যুগগুলো পড়েছি, এই যুগগুলোর মধ্যে মেটাফিজিক্যাল পয়েট আর উইলিয়াম শেক্সপিয়ারের সময়টুকু ছাড়া তেমন উল্লেখযোগ্য বা বিখ্যাত কোনো কবিতার সন্ধান কিন্তু আমরা খুব বেশি একটা পাই না। কবিতা, এই যে সাহিত্যের ফর্মটা চেঞ্জ হয়ে এসে, আপনারা দেখেন নিও ক্লাসিক্যাল এইজে আমরা খুব বেশি, আলেকজান্ডার পোপ ছাড়া আমরা খুব বেশি একটা কবিতা, মানে খুব, কবিতাও যে সাহিত্যের প্রধান ধারা হতে পারে এটা আমাদের মধ্যে ছিলই না। এখন এই যুগটাকে, যখন লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হইলো, তখন মানুষের মধ্যে বেশ কিছু ধরনের পরিবর্তন আসলো। কি ধরনের পরিবর্তন আসলো, মন দিয়ে শোনার চেষ্টা করব। যে যুগ পরিবর্তনকারী বই এটাকে কেন বলা হচ্ছে, আপনি যদি আগের ইতিহাসগুলো দেখেন, আগের ইতিহাসগুলোর মধ্যে খেয়াল করলে দেখবেন যে সাহিত্যের ক্ষেত্রে যাদের ধারাটাকে প্রধান হিসাবে তুলে ধরা হয়েছিল, যে প্রধান বলতে রাজাদের কাহিনী বলা হইতো, বাদশাদের কাহিনী বলা হইতো, সমাজের উঁচু শ্রেণীর মানুষের কথা বলা হতো। অর্থাৎ সাহিত্য ছিল যেন সম্ভ্রান্ত মানুষের মত প্রকাশের বা সম্ভ্রান্ত মানুষের ভাষা বা জ্ঞান বা তাদের জীবন কাহিনী, এগুলো প্রকাশের একটা মাধ্যম। সাহিত্য যেন ছিল উঁচু শ্রেণীর মানুষের একটা ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, বা উঁচু শ্রেণীর মানুষ যেন সাহিত্য নিয়ে কাজ করবে। সাহিত্যের বিষয় ভিত্তিক হবে উঁচু শ্রেণীর মানুষ, সাহিত্য লিখবে উঁচু শ্রেণীর মানুষ। অর্থাৎ সাহিত্যের সমস্ত স্থান যেত বা স্থান পেত রাজা, বাদশাহ, রানী, অথবা সমাজের কোনো সম্ভ্রান্ত লোক বা সমাজের কোনো উঁচু শ্রেণীর লোক। এই যে একটা ধারা ছিল, রোমান্টিক মুভমেন্টের মাধ্যমে বা রোমান্টিক এইজে এসে, যেটাকে আমরা রোমান্টিক নাম দিছি, এই যে লিরিক্যাল ব্যালাড বইটা যে প্রকাশিত হলো, এই বইটাতে কবিতার মাধ্যমে সর্বপ্রথম খেটে খাওয়া মানুষের কথা, দিনমজুরের কথা, সাধারণ মানুষের কথা এই ওয়ার্ডসওয়ার্থ আর এসপি কোলরিজ এই দুইজনের কবিতার মধ্যে এটা যেন উঠে আসলো।
তাদের কবিতা ভাষা হলো সাধারণ মানুষের ভাষা। দৈনন্দিন মুখের ভাষায় মানুষ যে ধরনের কথা বলে সেই ধরনের কথা, যে কথা মানুষের সাথে সহজে মিশে যায়, যে কথায় মানুষ প্রত্যেক দিনের মানে আপনার এটাকে বলা হয় লোকাল ডায়ালেক্ট, দৈনন্দিন জীবনের ভাষা বা স্থানীয় ভাষা। যেমন আপনার ইন্টারমিডিয়েটে আপনারা ফোক মিউজিক পড়ে আসছেন, তো ফোক মিউজিকের মধ্যে দেখা যেত বাউল সঙ্গীতের কথা বলা আছে, ভাটিয়ালি সঙ্গীতের কথা বলা আছে, বা এই ধরনের যে সঙ্গীতগুলোর কথা বলা আছে এগুলো, বা আপনার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গীত টিত গাওয়া হয়। এই যে সাধারণ মানুষের ভাষা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে সর্বপ্রথম এই লিরিক্যাল ব্যালাডসে প্রকাশিত হয়। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এইখানে কবিতার একটা চমৎকার সংজ্ঞা দিলেন। তিনি বললেন, কবিতা হচ্ছে মানুষের মনের স্বতঃস্ফূর্ত প্রকাশ। কিরকম ভাবে প্রকাশ? মানুষ যখন তার এই স্মৃতিটা শান্ত মনে তার অতীত স্মৃতিটাকে স্মরণ করে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করতে পারবে। আমি সাহিত্যের ভাষায় আপনাদেরকে বলতেছি না, সাহিত্যের ছেলে মেয়েদের জন্য হলে আরেক রকম ভাবে বলতাম। তো এটাকে বলা হচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত মনের আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ যেটা, সেটাকেই মূলত বলা হচ্ছে কবিতায় প্রকাশ করা হচ্ছে। এবং এইটা কিরকম ভাবে হবে? কবি বলতেছেন কোন একটা স্মৃতি বা কোন একটা ঘটনা, কোন কথা যেটা তার মনে দাগ ফেলবে, কিন্তু তিনি সাথে সাথে কবিতা লিখবেন না। কোন এক নীরব বা কোন এক চুপচাপ সময় যখন উনি বসে থাকবেন, তখন উনি ওই মনের কথাগুলোকে তুলে ধরবেন বা প্রকাশ করবেন। এই যে তুলে ধরে প্রকাশ করার যে কথাটা, এই কথাটাই সাধারণ মানুষের কথা। ইংরেজিতে বলা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিলেন এরকম করে। কিভাবে সংজ্ঞা দিলেন? যে কবিতা সাধারণ মানুষের কথা বলবে, যে কোনো মানুষের কথা বলবে। এটা দিনমজুর হোক, নিম্ন শ্রেণীর হোক, বা অর্থাৎ মানুষের ভাষার যে ব্যবহারটা সেটা করবে। আমি আপনাদেরকে প্রথম যখন ওল্ড বা ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল বলতেছি ওল্ড ইংলিশ পিরিয়ডের কথা বলছিলাম, তখন দেখেন একটা কথা বলছিলাম, অ্যাংলো নরমানরা যখন এই দেশে আসলো, এই দেশ বলতে ইংল্যান্ড বোঝাচ্ছে আর কি। অ্যাংলো নরমানরা যখন আসলো, তারা এসে ইংল্যান্ড রাজত্ব শুরু করলো, কিন্তু জনগণের সাথে ভাষার একটা পার্থক্য তৈরি হইলো। যে জন্য রাজত্ব কালটা তাদের এক সময় একটা শ্রেণী সমাজের সাথে বা সমাজের সাথে একটা বৈষম্য তৈরি করলো। তো ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের কবিতার মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৈষম্যকে দূর করে সাধারণ মানুষকে স্থান দেওয়া হলো। এই জন্যে এই এইজটাকে বলা হচ্ছে রোমান্টিক এইজ। তাহলে দেখেন, রোমান্টিকতার মানে রোমান্টিক পিরিয়ড বলতে আমরা হয়তো অনেকেই ভাবি যে এখানে রোমান্টিসিজমের কথা থাকবে। তো এটা কি রোমান্টিসিজম বলা হচ্ছে? যেখানে ইন্ডিভিজুয়ালিটি প্রকাশ পাচ্ছে। ইন্ডিভিজুয়ালিজম রোমান্টিক পিরিয়ডের একটা উল্লেখযোগ্য বা একটা গুরুত্বপূর্ণ, একটা যুগ পরিবর্তনকারী একটা উপাদান। তো এই জায়গাটা আপনাদের খুব ভালোভাবে এখানে মনে রাখতে হবে। এই যে যুগ পরিবর্তন হলো, আসলো, এই জন্যে এই লিরিক্যাল ব্যালাডকে বলা হয়ে থাকে পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। আরো একটা প্রশ্ন, এটা খেয়াল রাখবেন, পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। এবং কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ। আছেন কজন ক্লাসে? 4 জন আছেন। আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, যে কয়জন আছেন আমরা ক্লাস করি। কথা বুঝতে আশা করি সমস্যা হচ্ছে না। জি স্যার, বুঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে এই যে লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে, এই লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে যে প্রকাশ কালটা আসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। 36 বিসিএস একটা প্রশ্ন আসছিল যে লিরিক্যাল ব্যালাড কত সালে প্রকাশিত হয়, তাহলে উত্তর হচ্ছে 1798 সালে। প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে যে রোমান্টিক মুভমেন্টের পায়োনিয়ার কোন বইটিকে বলা হয়, উত্তর হচ্ছে লিরিক্যাল ব্যালাড।
প্রশ্নটা এইভাবে আসতে পারে, রোমান্টিক মুভমেন্টের পায়োনিয়ার কোন কবি? যদি একটা নাম থাকে তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যদি বলে দুইটা নামই থাকে তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এসটি কলরিজ। যদি অপশনে এ বি থাকে এরকম দুইটা নাম দিয়ে তাহলে অপশন ওইটা। আর যদি চারটা ইন্ডিভিজুয়াল নাম থাকে তাহলে একটা নাম যদি নিতে হয় তাহলে উত্তরটা নিব লিরিক্যাল ব্যালাডের রাইটার হিসেবে, মূল হিসেবে নিব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এই যে এইটুকু লাইনের মধ্যে এই কথাগুলো, এটা খেয়াল রাখবে। এই রোমান্টিক যুগটাকে, এই যুগটাকে আরেকটা যুগ নামে ডাকা হয়। সেটাকে বলা হয় যে, এই কবিতার সময়টাকে এভাবেও বলা হয় কমন পিপুল ল্যাঙ্গুয়েজের যুগও বলা হয়। অর্থাৎ এই যুগে কবিতাগুলোর প্রধানতম ভাষা ছিল সাধারণ মানুষ। আরেকটা কথা এখানে মনে রাখবো, প্রি রোমান্টিক পয়েট হিসাবে যদি কারো কথা বলা হয় তাহলে সেই নামটা মনে রাখবো উইলিয়াম ব্লেক। তার নামটা মনে রাখবো উইলিয়াম ব্লেক, BLAKE। আরো একটা প্রশ্ন আসে এখান থেকে যে ইংরেজি সাহিত্যের প্রশ্নটা এরকম আসে, নিচের কোন কোন জন একই সাথে কবি এবং চিত্রকর ছিলেন বা পয়েট এবং পেইন্টার ছিলেন? উত্তর হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। তাহলে এই যে যে ধারণাগুলো বা ধারাগুলো, এই ধারণা বা ধারাগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে রোমান্টিক এইজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি কবিদের পরিচিতিতে পড়ে আসতেছি, আমি আরেকটু কথা বলে নিই। এই কথাগুলোই হচ্ছে আমি যেগুলো বললাম, এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে অলরেডি। উইলিয়াম আমরা ব্লেক বললাম, নিচের হ্যাঁ বলেন। নিচের কোনজনকে একত্রে পেন্টার এন্ড পয়েট, উইলিয়াম ব্লেককে বলা হচ্ছে পেইন্টার অ্যান্ড পয়েট। ঠিক আছে। ওকে, এখন দেখেন, তাহলে এই যুগের আরো একটা সাধারণ নাম বললাম। অনেক সময় আপনাকে বলে যে রোমান্টিক মুভমেন্ট বলতে, ভাইভাতে অনেক সময় প্রশ্ন করতে পারে রোমান্টিক এজ বলতে কিছু জানেন কিনা। রোমান্টিক সাধারণত ইংরেজি কেউ না থাকলে এই ধরনের প্রশ্ন করে না, তারপরেও একটু কেউ তো করলেও করতেও পারে, যেহেতু ভাইবা দিবেন। ভাইবার তো কোনো গ্যারান্টি নাই কি প্রশ্ন করবে না করবে, যা মনে চায় তাই প্রশ্ন করে। তবে ইংরেজি না হলে সাধারণত এই প্রশ্নগুলো তেমন একটা আসে না। তো মানে সাধারণত হয়তো করে না। আর প্রশ্ন ভাইভাতে প্রশ্ন হয় আপনার চয়েস দেখে, আপনার চয়েস সিরিয়ালে যে নামগুলো থাকে সেটার উপর ভিত্তি করে মূলত ওনারা প্রশ্ন করে থাকে। যাই হোক, রোমান্টিক এইজ হচ্ছে এটা একটা মুভমেন্ট। কি মুভমেন্ট? ইন্ডিভিজুয়ালিজম এখানে চলে আসে, সুপার ন্যাচারালিজম চলে আসে। আমি দুই একটা কথা বলতেছি যে রোমান্টিসিজম, এখানে এটা বলা হচ্ছে এটা আর্ট কালচার এবং লিটারেরি একটা মুভমেন্ট। কোনো রাজনৈতিক না বা ওই ধরনের কোনো কিছু না, এটা আর্ট কালচার এবং লিটারেরি একটা মুভমেন্ট। আচ্ছা, তো এই মুভমেন্টটাকে, এই যুগটাকে ডোমিনেন্ট ফিচার ছিল লিটারেরি। এরকম প্রশ্ন আসে যে নিচের কোন কোন যুগটিতে কবিতার প্রাধান্য ছিল? ঠিক আছে, তাহলে উত্তর হবে রোমান্টিক এজ। এই জন্য রোমান্টিক এজকে এইজ অফ পোয়েট্রিও বলা হয়, কবিতার যুগ হিসাবেও আখ্যায়িত করা হয়। এখন আরো কিছু প্রশ্ন আসে, আবার এটাকে এইজ অফ গোল্ডেন এইজ অফ লিরিসিজমও বলা হয়। লিরিক, আমি যা বলছি, আমি দেখেন আমি বলছি আগে যে আমি আস্তে আস্তে কথা বলবো, নোট যা পারেন সব রাখবেন। এটাকে গোল্ডেন এজ বলা হয়। কিসের গোল্ডেন এজ? গোল্ডেন এজ অফ লিরিক। লিরিক মানে কবিতা বা গান বা যেটাই বলেন, আমরা কবিতা বলবো। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মনে রাখবো। এরপরে যেটাকে আমরা বলতে পারি যে রোমান্টিক যুগের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলা কি কি, আপনি যদি আসেন। এখানে আরো একটা কথা মনে রাখবেন, রোমান্টিক এইজের যে স্লোগান, এটা অনেকেই জানি না, আমরা অনেকেই পারিও না। জিনিসটা খুব সহজ, যে শিল্পের জন্য শিল্পের চর্চা, আর্ট ফর আর্টস সেক। আর্টের জন্যই, মানে শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্টস সেক। এটা খেয়াল রাখবেন, শিল্পের জন্য শিল্পের চর্চা, অর্থাৎ আনন্দের জন্য মনের ইমোশন, আবেগ, বা এই এই যে অনুভূতিগুলো, এগুলো প্রকাশ করার মাধ্যম যেটা, সেটাই হচ্ছে আপনার
রোমান্টিসিজম, এটা মনে রাখবেন স্লোগানটা। হ্যাঁ বলেন। গোল্ডেন এজ অফ লিরিক, লিরিক, এরপর কবিতার একটা যুগ। বলছি হ্যাঁ কবিতার লিরিক রোমান্টিক এজ, গোল্ডেন এজ অফ, হ্যাঁ গোল্ডেন এজ অফ লিরিক। আমার কথা কি আজকে ভেঙে ভেঙে যাচ্ছে? ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আরেকটা বলছিলেন গোল্ডেন এজ অফ লিরিকের বাইরে। আমি বললাম এটাকে শিল্পের যুগ বলে। এক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ আপনার প্রশ্নটা বলেন। ফোন আসতেছে তো, একটা মেসেজ দিয়ে দিলাম। স্যার হ্যাঁ। গোল্ডেন এজ অফ লিরিক, হ্যাঁ, এটা এটার বাইরেই আরেকটা এটার বাইরে আরেকটা বলছিলেন, মানে আরেকটা বলা হয় রোমান্টিক এজকে গোল্ডেন এজ অফ রোমান্টিক, আচ্ছা লিরিক। আরেকটা বলছিলাম যে আর এখানকার আরেকটা কি স্লোগান বলছিলেন? যেটা, রোমান্টিক এই যে স্লোগান যেটা, স্লোগানটার কথা বলছি। আর্ট ফর আর্টস সেক, লিখে দিই বোর্ডে আপনাকে। ওকে স্যার। এই যে এই দেখেন এখানে লিখতেছি। এটা হচ্ছে রোমান্টিক এইজের স্লোগান। বুঝতে পারছেন? কথা বললে রেসপন্স করি, বুঝা গিয়েছে? জি স্যার। ওকে, ফাইন। তো এই যে রোমান্টিক এইজটা আসলো, হ্যাঁ স্যার। আপনাকে অনেক সময় প্রশ্নে পরীক্ষায় দেখবেন যে আহ, পরীক্ষায় দেখবেন যে এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি রোমান্টিক এইজের বৈশিষ্ট্য? নিচের কোনটি রোমান্টিক এইজের বৈশিষ্ট্য? তো উত্তরটা কি হবে তখন? এখন কথা হলো, আমি কি তাহলে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করব? রোমান্টিক এইজের এইখান থেকে প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ যে কথাটা আসে, সেই কথাটা হচ্ছে যে সাবজেক্টিভিটি। এই শব্দটা মাথায় রাখবেন, সাবজেক্টিভিটি, অথবা ইন্ডিভিজুয়ালিজম, অথবা সুপার ন্যাচারালিজম, অথবা লাভ ফর নেচার। একটু লিখেন আপনারা। এই দুইটা একই। লাভ ফর নেচার, বিউটি, সুপার ন্যাচারালিজম। ঠিক আছে। আরেকটা হচ্ছে হাই ইমাজিনেশন। সাধারণত এগুলোই থাকে, দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, এগুলো এই বৈশিষ্ট্য যদি থাকে প্রশ্ন আকারে, এই কয়টাই থাকবে, একটু লিখে রাখেন। শীট গুলোতে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই জন্য একটু লিখে রাখেন।
কথা ক্লিয়ার? লিখছেন? জি স্যার। আচ্ছা। হুম। তাহলে এখন এইখানে প্রশ্ন হইল যে বৈশিষ্ট্য যদি থাকে, বা একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে যে স্যার সাবজেক্টিভিটি মানে কি, বা ইন্ডিভিজুয়ালিজম, প্রথম যে দুইটা লিখছি সাবজেক্টিভিটি বা ইন্ডিভিজুয়ালিজম, মাথায় রাখবেন সাবজেক্টিভিটি মানে হচ্ছে এই যুগে কবিতার মধ্যে আমি শব্দের ব্যবহার শুরু হয়, অর্থাৎ আমি, ইন্ডিভিজুয়াল, আমি এর ব্যবহারটা শুরু হয়, এই আমিত্ব প্রকাশ হয়। অর্থাৎ কবিতায় পার্সোনাল ইমোশন এবং ফিলিংস প্রকাশিত হবে, কিন্তু সেই পার্সোনাল এবং ফিলিংসটা এমন ভাবে প্রকাশিত হবে যে ইউনিভার্সাল একটা রূপ ধারণ করবে। ঠিক আছে? কেমন ইউনিভার্সাল রূপ ধারণ করবে? আপনার কাছে মনে হবে যে এই কথাগুলো যেমন বলা হচ্ছে, এই কথাগুলো আসলেই, যে হ্যাঁ এগুলো তো আমার ক্ষেত্রে হইতে পারে। সে ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন, আচ্ছা, আমার পরিচিত একটা একটা ইউনিভার্সিটি একটা ছেলে আছে, ছোট ভাই বলতে পারেন। সে কবিতার বইও লেখে, একটা না দুইটা বইও প্রকাশ করছিল অনেক দিন আগে। এখন লেখালেখি করে কিনা ঠিক বলতে পারবো না, মাঝখানে অনেক দিন ধরে লেখালেখির জায়গায় দেখি না। তার একটা লাইন আমার মনে আছে, যদিও এটা গদ্য টাইপের কবিতা, আমি জাস্ট উদাহরণ হিসেবে ব্যবহার করছি। সে একটা লাইন লিখছিল এরকম, যে আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আকাশের দিকে তাকাই। কবিতাটা আরো অনেক লাইন আছে, আমি এটুকু বলতেছি। আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আকাশের দিকে তাকাই, হে আকাশ তুমিও কি রক্ত পছন্দ করো? এখন দেখেন, এই যে লাইনটা বললাম, মোটামুটি এরকম হুবহু, হয়তো এটা নাই, তো রেকর্ড ক্লাস দেখলে হয়তো আবার কখনো দেখতেও পারে কোথাও। তো এখন দেখেন, আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আকাশের দিকে তাকাই, হে আকাশ তুমিও কি রক্ত পছন্দ করো? দেখেন, তার ব্যক্তি অনুভূতিকে সে প্রকাশ করতেছে। কবিতাটার ব্যাখ্যা যদি তৈরি করতে যাই, আমি যখন ক্লান্ত হয়ে যাই, অর্থাৎ পৃথিবীতে চলতে চলতে আমার যখন, মানে এই পৃথিবীর বিদ্বেষ, হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো আমার আর দেখতে ভাল লাগে না। এগুলো দেখতে 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 আমি ক্লান্ত। ক্লান্ত হয়ে যখন মুখ তুলে আকাশের দিকে তাকাই, হে আকাশ তুমিও কি রক্ত পছন্দ করো? এখানে আকাশ বলতে কাকে বোঝাচ্ছে? সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, গডকে বোঝাচ্ছে, আল্লাহকে বোঝাচ্ছে। অর্থাৎ উম, মানে নিজের মনের একটা অনুভূতি প্রকাশ, যে তুমিও কি রক্ত পছন্দ করো তাহলে? উত্তরটা লাইনের মধ্যে আছে, যে আকাশ অর্থাৎ সৃষ্টিকর্তা তো রক্ত পছন্দ করে না, তার মানে এই হানাহানি কাদের মাধ্যমে? হানাহানি নিজেদের কারণে। আমি তোমার কাছে আশ্রয় চাই। এই যে নিজস্ব, এই কবিতার পুরোটার কি করলে এরকম আসে, যে আমি তোমার কাছে আশ্রয় চাই, এই রক্ত থেকে আমি আশ্রয় চাই। মানে এটা কি যদি আমরা রোমান্টিসিজমের একটা ধারায় প্রকাশ করি, তাহলে এখানে যদি এটা একটা গদ্য টাইপের কবিতা, এটাকে আমরা গদ্য কবিতা বলতে পারি। তো ওই কবিতার আগে পরে লাইনগুলো আর বললাম না। তো এইখানে কবি কি করতেছে দেখেন, পার্সোনাল অনুভূতিকে প্রকাশ করতেছে এবং নিজেকে নেচারের কাছে সঁপে দিচ্ছে। এই যে নিজেকে নেচারের কাছে সঁপে দেওয়া, বা নেচারের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, এবং নেচারের সাথে নিজেকে একাত্মত করা, এটাই হচ্ছে মূলত রোমান্টিসিজম। এটাই হচ্ছে সাবজেক্টিভিটি, যে নিজের ব্যক্তি অনুভূতি গুলোকে এমন ভাবে প্রকাশ করা যেটা ইউনিভার্সাল একটা রূপ ধারণ করে। দেখেন এই কবিতার লাইন, এখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমিও তো নিজেকে এইভাবে কবিতার মাধ্যমে বা ইয়ার মাধ্যমে নিজেকে। তো এখন এইখানে এই ধরনের কথাগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে আছে। যেমন কোলরিজের একটা কবিতা আছে, এই লিরিক্যাল ব্যালাডসে, দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, একটু পরে আসতেছি। তো ওইখানে বলছিল, হি প্রে বেস্ট হু লাভ ইট বেস্ট। সৃষ্টিকর্তাকে যে ভালোবাসে সে সবচেয়ে বেশি প্রার্থনা করে, অর্থাৎ সেই বেশি প্রার্থনা করে যে গডকে ভালোবাসে। তো এই যে যে সাধারণ মানুষের আবেগগুলোকে প্রকাশ করে তুলতেছে, নিজের অনুভূতির মাধ্যমে নিজের অনুভূতিটাকে প্রকাশ করে তোলা হচ্ছে,
এটা কি বলা হচ্ছে? সাবজেক্টিভিটি। আশা করি খেয়াল থাকবে। দ্বিতীয় যে বিষয়টা এখানে বলছি এটি সাবজেক্টিভিটি বা ইন্ডিভিজুয়ালিজম। আরেকটা হচ্ছে লাভ না, লাভ ফর নেচার বলতে পারেন, লাভ ফর নেচার। লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি প্রেম। জন কিটস নামে একজন কবি আছে, কবিতা যদি পড়েন খালি দেখবেন ওনার সমস্ত কবিতা যেন প্রকৃতিকে নিয়ে লেখা, মানে প্রকাশ করছে। যদিও ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোর মধ্যে বেশি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় নেচার পোয়েট, ওগুলো তো আসতেছে আমি পরে। তো কিটসের কবিতার মধ্যে একটা লাইন আছে এরকম, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আচ্ছা এটা না, আরেকটা একটা কবিতা আছে, অর টু এ নাইটিঙ্গেল। এই কবিতার মধ্যে কবি বর্ণনা করে যে নাইটিঙ্গেলের স্বপ্নের জগতে চলে গেছে, বসবাস করতে থাকে, প্রকৃতির চমৎকার একটা বর্ণনা দেয়। তো সেই বর্ণনাটা এমন ভাবে হয় যে কবি যেন ওই স্বর্গলোকে, বা মনে হচ্ছে যেন বনের মধ্যে পাখিটা যেখানে আছে কবিও সেখানে চলে গেছে। এই যে নেচারকে তুলে ধরা কবিতার মাধ্যমে, ফুটাই তোলা, নিজের অনুভূতিকে প্রকাশ করা, এটা কি বলা হচ্ছে? লাভ ফর নেচার। ওয়ার্ডসওয়ার্থ বলছে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি যেন একা একা মেঘের মতো ভেসে বেড়াই। এরকম ধরনের লাইনগুলো পরে আসবে এগুলো। তো এগুলোকে বলা হচ্ছে আপনার লাভ ফর নেচার। পরে যেটা বলছি বিউটি, তো তাদের কবিতায় সুন্দরের কথা আছে, সুন্দরের প্রকাশ আছে। সুপার ন্যাচারালিজম, এইটা একটু যদি বলি যে সুপার ন্যাচারালিজম মানে হচ্ছে, এটা কি কি বলতে পারি আমরা? আহ আধ্যাত্মিক জগৎ বলতে পারি, বা অতি ঐশ্বরিক শক্তি যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, সেটাকে মানে অলৌকিক ঘটনা যেগুলোকে বলে থাকি, এই ধরনের বিষয় যেটা, এটা এই সুপার ন্যাচারালিজম বোঝানোর জন্য আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এখানে আরেকটা টার্ম মনে রাখবেন, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। একটু লিখে রাখেন এটা, এই যে এখানে লিখলাম, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। এই থিওরিটা কোলরিজের সাথে জড়িত। একটু লিখেন, একটু লিখে রাখেন, 1 মিনিট এটা লিখে বুঝাই দিচ্ছে।
আচ্ছা, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে ডিসবিলিভ করা। সাসপেনশন অফ ডিসবিলিভ, ইচ্ছাকৃতভাবে কোনো সন্দেহকে বা অবিশ্বাসটা, মানে আমি ঘটনাটা অবিশ্বাস করব না, যত অবিশ্বাসই হোক, উইলিং সাসপেনশন, ইচ্ছাকৃতভাবে সাসপেন্ড করলাম। কোনটাকে সাসপেন্ড করলাম? ডিসবিলিভটাকে, অবিশ্বাসটাকে আমি বাদ দিয়ে ঘটনাটাকে বিশ্বাস করলাম। এটাই হচ্ছে সুপার ন্যাচারালিজম। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনের কবিতাটার মধ্যেই এই কথাটা, এই সুপার ন্যাচারালিজমের কথাটা আসছে। এটা আসে পরীক্ষায় যে সুপার ন্যাচারালিজম কোন যুগের বৈশিষ্ট্য, এটা কোন কবির সাথে রিলেটেড। তো একটু বুঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে বলতেছি যে উইলিং সাসপেনশন, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। তো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফে হচ্ছে যে কবি কি বলতেছে এখানে? কবি বলতেছে যে, আচ্ছা আমি যেটা উদাহরণ দিতে চাইছিলাম যে তামিল যে মুভি আছে, তামিল মুভিতে আমরা দেখি নায়ক একাই 20-25 জনকে মনে করেন কুপকাত করে ফেলে। সে 20-25 জনের সাথে ফাইট করে জয়লাভ করে। তো 20-25 জনের সাথে ফাইট করে যখন জয়লাভ করে, তখন এই একটা মানুষের পক্ষে আসলে এই 20-25 জন 30 জনের সাথে 50 জনের সাথে মারামারি করা সম্ভব না। কিন্তু আমরা দেখি এবং আমরা মজাও পাই এবং আমরা এটা বিশ্বাস করি এবং ভাবি যে হ্যাঁ, এটা সম্ভব, এই সিনেমার মধ্যে এটা সম্ভব। এই যে ইচ্ছাকৃতভাবে একটা অবিশ্বাসকে দূরে করে রাখা, এটাই হচ্ছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। তো কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনের কবিতার মধ্যে কবি এই জিনিসটাকেই তুলে ধরছে বা তুলে রাখছে। তো এই যে সুপার ন্যাচারালিজম, এই বিষয়টাও আমরা এই ইয়ের ক্ষেত্রে মনে রাখবো। অতি প্রাকৃতিবাদ বা অতি প্রকৃতিবাদ যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে সুপার ন্যাচারাল। সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এই ধরনের ঘটনা যেটা বিশ্বাস করি, এটাও এই যুগের কবিতার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে কথা এই পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে খেয়াল রাখবো যে লিরিক্যাল ব্যালাডে মোট কবিতার সংখ্যা হচ্ছে, মূলত কবিতার সংখ্যা হচ্ছে, আমি বলবো যদি 23ও থাকে 24ও থাকে, আপনারা উত্তর করবেন 23। এখানে ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংখ্যা 19 আর কোলরিজের কবিতার সংখ্যা 4। এই দুইজনের মধ্যে আবার কি সম্পর্ক ছিল? এই দুইজন আবার ফ্রেন্ড ছিল। ঠিক আছে, এই দুইজন ফ্রেন্ডের সাথে মিলে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা এরকম আসে যে ইংরেজি সাহিত্যে লেগ পয়েট কারা ছিলেন? লেগ পয়েট কারা? লেগ পয়েট কারা? তো লেগ পয়েট ইংরেজি সাহিত্যে 3 জনকে বলা হচ্ছে লেগ পয়েট। তো লেগ পয়েট কারা, এই প্রশ্নটা যদি আসে, বা নিচের কোনজন লেগ পয়েটের অংশ? একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আরেকজন হচ্ছে কোলরিজ, আর তৃতীয় আরেকটা নাম মনে রাখবেন, সেটা হচ্ছে রবার্ট সাউদি। রবার্ট সাউদি। দুই বন্ধু, একটা অতিরিক্ত বা একটা আগাছা। দুই বন্ধু বা একটা আগাছা, এটা খেয়াল রাখবেন। রবার্ট সাউদি।
লিখছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে লেক পোয়েট কারা। এখন লেক মানে তো হ্রদ, তাহলে এদেরকে লেক পোয়েট বলা হয় কেন? লেক পোয়েট বলা হয় কারণ এই কবিরা ওই লেক নামে ইংল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট আছে, ওই লেক ডিস্ট্রিক্টে থাকতেন, এই জন্য এদেরকে বলা হয় লেক পোয়েট। প্রশ্ন আসতে পারে নিচের কোনজন লেক পোয়েট নয়, এই তিনজনের নাম দিয়ে আরেকজনের নাম দেওয়া থাকবে, তাহলে যে নামটা থাকবে ওইটা। অথবা নিচের কোনজন লেক পোয়েট হিসেবে পরিচিত, বা লেক পোয়েট কাদেরকে বলা হয়, এই তিনটা নাম মনে রাখবেন: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ বা এস.টি. কোলরিজ, আরেকজন হচ্ছেন রবার্ট সাউদি। এই তিনজনকে লেক পোয়েট বলা হয়। তাহলে এই এই যে জায়গাটা, এই জায়গাটাও আমরা মনে রাখবো। কথা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার। ওকে। আরেকটা হচ্ছে এই সময়ে এখন এইটুকু সম্পর্কে মোটামুটি আমরা খেয়াল রাখবো লেগ পোয়েট সম্পর্কে। এরপরে যেটা হচ্ছে আমরা এখান থেকে যা যা বললাম এগুলো থেকে অনেকগুলো কোশ্চেন আসে, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যুগের, আচ্ছা আমি যা যা বললাম তার একটু রিপিটেশন যদি বলি। রিপিটেশন হচ্ছে যে আহ, শুরুর কালটা বলছি, লিরিক্যাল ব্যালাডের সাথে রিলেটেড কথা বলছি, রোমান্টিসিজম কেন হয় বা রোমান্টিসিজম জায়গাটা কোত্থেকে আসছে, এইটার বৈশিষ্ট্য কি কি, এই 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 যুগের নামকরণ কেন হলো, এই ধরনের বিষয়গুলো, এই যুগের স্লোগান কি ছিল, কিসের যুগ এটা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে এখানে আমরা তুলে ধরছি। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এরপরে যে কবিতাটার নাম এখান থেকে আমরা মনে রাখবো বা কবির নাম মনে রাখবো, এটা আমি একটু আগে অলরেডি বলে ফেলছি, তিনি হচ্ছেন উইলিয়াম ব্লেক। তো উইলিয়াম ব্লেককে আমি বলছিলাম যে ওনাকে প্রি রোমান্টিক পয়েট বলা হয়। যে এখানে উনার সম্পর্কে এটুকুই মনে রাখবো যে উনি একজন পেইন্টার ছিলেন এবং একজন পয়েট ছিলেন। উনার আরো একটা জিনিসের কথা মনে রাখবো, উনার দুইটা বইয়ের কথা মনে রাখবো। তো ওনাকে রোমান্টিক পয়েটও বলতে পারেন। একটার নাম হচ্ছে সংস অফ ইনোসেন্স, আর একটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। একটু লিখে রাখতে পারেন, কিংবা শিটেও আছে, এগুলো না লিখলেও চলবে, যে কোনো শিটেই থাকার কথা। এবং অনেকেই এইভাবে বলে থাকেন যে সংস অফ ইনোসেন্সের মাধ্যমে এই যে তার কবিতার বই বা কবিতাগুলো, সংস অফ ইনোসেন্সের যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো, ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ, আর এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ, ঠিক আছে, বাস্তবতার প্রেক্ষাপটে বা যা শিখছে সেটার উপর ভিত্তি করে। সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স। তো সংস অফ ইনোসেন্সের মাধ্যমে রোমান্টিক এইজটা মূলত পূর্ণতা পায়। তো এই যে এই তিনটা তথ্য উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা মনে রাখবো। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা। এরপরে যার কথা আমরা মনে রাখবো, তিনি এই যুগের, মানে এটা মনে রাখবেন অনেক সময় এইভাবে যে নিচের কোন জন এন্টি রোমান্টিক। তো অনেকে প্রশ্নটা এইভাবে আসে, জেন অস্টিনের নাম, অস্টিনের নাম আসে জেন অস্টিন, JANEAUSTIN, এই যে এখানে লেখা জেন অস্টিন। তো জন অস্টিন, এই যে এটা জেন অস্টিন, উনি আসলে কবি ছিলেন না। উনার সম্পর্কে তথ্যটা এইভাবে মনে রাখবেন, উনি হচ্ছেন মহিলা যুগের, ইয়ে রোমান্টিক যুগের একমাত্র মহিলা ঔপন্যাসিক। উনার সম্পর্কে যে তথ্যটা মনে রাখবেন, রোমান্টিক যুগের একমাত্র এন্টি রোমান্টিক। উনার সম্পর্কে, এই জেন অস্টিন সম্পর্কে দুইটা অক্ষর মনে রাখবেন, PS, বা জয়েন জেন বললেন যে আমি জেন অস্টিনের PS, ঠিক আছে, আমি জেন অস্টিনের PS। PS মানে কি? হ্যাঁ, পিতে হচ্ছে প্রাইড এন্ড প্রিজুডিস,
আর এসপে হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। প্রাইড অ্যান্ড প্রিজুডিস আর একটা হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এই দুইটা বিখ্যাত বইয়ের লেখক হচ্ছেন উনি। তো এই দুইটা বইয়ের নাম আমরা অবশ্যই 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 মনে রাখবো। তো উনি একজন, এটা মনে রাখবেন, প্রাইড এন্ড প্রিজুডিস, সেন্স এন্ড কি সেন্স এন্ড সেন্সিবিলিটি। তার আরো একটা বই আছে, এই বইটার নামও মনে রাখবেন, বইটার নাম হচ্ছে এমা। কিভাবে বলতে পারেন? এমা, এমা জেন অস্টিনের পিএস। ঠিক আছে, এমা জেন অস্টিনের পিএস। আর সবগুলো কি নোবেল? হ্যাঁ, হ্যাঁ, সবগুলো কি সবগুলো নোবেল? নোবেল। এই যে একটা, এই পিতে প্রাইড এন্ড প্রিজুডিস আর এসতে সেন্স এন্ড সেন্সিবিলিটি। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে ওনার বিখ্যাত। আরো একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে ম্যানসফিল্ড পার্ক, এটা কার লেখা? এটাও জেন অস্টিনের লেখা। আমি শুধু বিখ্যাত গুলো বললাম বললাম ম্যানসফিল্ড পার্ক, একটু লিখে রাখতে পারেন চাইলে, ম্যানসফিল্ড পার্ক। না, জায়গা নেই, আমি লিখতে পারবো না। ম্যানসফিল্ড পার্ক, ম্যানসফিল্ড পার্ক, এটা কার লেখা? এটাও জেন অস্টিনের লেখা। একটু মনে রাখতে পারেন যে এটাও কার লেখা? জেন অস্টিনের লেখা। আমি এগুলো বলতেছি এই যুগের বিখ্যাত যে পাঁচজন কবি আছে, এই পাঁচজন কবির নাম একসাথে সরাসরি আমরা এগুলোর মধ্যে আসবো, এই জন্য। তাহলে আমরা কম গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে রোমান্টিক এজ থেকে প্রশ্ন হয় এরকম দুইজন কবির নাম একজন কবি, একজন লেখিকার নাম জানলাম। একজন হচ্ছেন উইলিয়াম ব্লেক, আরেকজন হচ্ছেন জেন অস্টিন। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন, এখানে সব নামই চলে আসবে, আর আমি যা যা বলছি একটু মন দিয়ে শুনে থাকেন, তাহলে সবকিছু সহজেই পারবেন আশা করি। তো এরপরে আমি যার নাম বলতে চাচ্ছি, তিনি হচ্ছেন চার্লস লিখে রাখেন, তিনি হচ্ছেন চার্লস ল্যান। চার্লস ল্যান, উনিও কবি না। এগুলো প্রশ্ন আসে, রোমান্টিক এইজের কবি না ওনারা। ওনারা এই যে উনি হচ্ছেন, চার্লস ল্যাম্ব হচ্ছেন একজন প্রাবন্ধিক। ঠিক আছে, উনি অ্যাসেইস্ট, অ্যাসে লিখছেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। উনি, ওনার এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, শুধু নামটাই উল্লেখযোগ্য। তারপরেও মনে রাখবেন, টেলস ফ্রম শেক্সপিয়ার নামে ওনার একটা ওয়ার্ক আছে বা একটা কাজ আছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, দ্য টেল অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের গল্পগুলো, এটা কার লেখা? এটা চার্লস ল্যাম্বের লেখা। ঠিক আছে, আরেকটা গল্প খেয়াল রাখবেন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস। দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস লিখছেন? जी सर। স্যার, দ্য অ্যাডভেঞ্চার অফ। দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস। আর একজনের নাম বলি, আমরা সেই পাঁচ বিখ্যাত কবির মধ্যে চলে যাব। আরেকজনের নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন স্যার ওয়াল্টার স্কট। লিখে রাখেন, স্যার ওয়াল্টার স্কট। লেখছেন? হ্যাঁ স্যার। এই ওয়াল্টার স্কট সম্পর্কে পরিচয়টা এইভাবে লিখে রাখেন, তিনি তিনি ছিলেন হিস্টোরিক্যাল নভেলিস্ট, ঐতিহাসিক উপন্যাস লিখতেন। হ্যাঁ, ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য তালিসমান, তালিসমান। আরেকটা বই হচ্ছে আইভান হো। এটা একটু লিখে দেই, এই যে উপরে লিখছি, আইভান হো।
স্যার আরেকটা কি স্যার? আরো বই অনেকগুলো আছে, আমি যেটা বলছি ওটার নাম বলছি তালিসমান। আচ্ছা, এই হইল এই যুগের এই তালিসমান, সরি, স্যার ওয়াল্টার স্কট। উনি ওনার সম্পর্কে মনে রাখবেন যে হিস্টোরিক্যাল নভেলের ফাদার বলা হয় ওনাকে, একটা উপাধি। তেমন একটা আসে না, মনে পড়লো তাই বললাম। হিস্টোরিক্যাল নভেলের ফাদার বলা হয় তাকে। এই হইল রোমান্টিক এজে মানে কম ইম্পর্টেন্ট কবিগুলো। দেখেন কি কি বলছি। একজনের নাম বলছি উইলিয়াম ব্লেক, একজনের নাম বলছি জেন অস্টিন, একজনের নাম বলছি চার্লস ল্যাম্ব, আরেকজন স্যার ওয়াল্টার স্কট, আরো একটা নাম বলছি রবার্ট সাউদি। রবার্ট সাউদি, এই পাঁচজন মোটামুটি এই সময়ের নন মেজর পয়েট বা নভেলিস্টদের মধ্যে উল্লেখযোগ্য। রিপিট করছে আবারও, উইলিয়াম ব্লেক, তো শুরু থেকে যদি বলি রবার্ট সাউদির কথা বলছি লেক পোয়েটে, তারপর উইলিয়াম ব্লেকের কথা বলছি, তারপর জেন অস্টিনের কথা বলছি, তারপর চার্লস ল্যাম্বের কথা বলছি, তারপর স্যার ওয়াল্টার স্কটের কথা বলছি। এই পাঁচটা নাম রোমান্টিক এজের সাথে রিলেটেড ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে তাদের সম্পর্কে এইটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা আপনার যে বিখ্যাত আমাদের কবিগুলা আছে সেই কবিদের সম্পর্কে একটু কথা বলবো। এদের সম্পর্কে অনেক তথ্য বিভিন্ন শীট টিট গুলোতেই পাবেন। তো ওইখানে ঢুকার আগে 2 মিনিটের একটা বিরতি, আমি আসতেছি, একটু পানি খেয়ে আসবো।
স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। সন্ধ্যা একটু বলেছে একটার পরে বিনয়। শুনতে পাচ্ছেন সবাই? এবার শোনা যাচ্ছে। জি স্যার। মাইক্রোফোন মিউট করে রাখছিলাম, শোনা যাবে কোত্থেকে? ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন যেখান থেকে বেশি প্রশ্ন আসে যাদের এখান থেকে, তার মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তিটার নাম হচ্ছে, উল্লেখযোগ্য বলতে আমি কম ইম্পর্টেন্ট থেকে সামনের দিকে যাই, বা এটা বলে পরে চারজনের নাম একসাথে বলি। একজন কবি আছে, বাইরন। লর্ড বাইরন হচ্ছেন ইংরেজি যুগের একজন কবি। তো এই লর্ড বাইরন আপনার, উনাকে রিবেল পয়েট বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়। আর একটা হচ্ছে, উনার সম্পর্কে মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে উনার পুরো নামটা কি। উনার নাম হচ্ছে লর্ড বাইরন, জর্জ গর্ডন লর্ড বাইরন। উনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ডন জুয়ান। যত এটুকুই ওনার সম্পর্কে প্রশ্ন, এবং প্রশ্ন আসে যে ওনার এই ডন জুয়ানটা কোন ধরনের বই। এটা একটা এপিক, ইপিআইসি, এপিক, মহাকাব্য। ঠিক আছে, রোমান্টিক পোয়েটদের মধ্যে ওনারই লেখা মহাকাব্য। আচ্ছা, তো উনাকে বিদ্রোহ, উনার সম্পর্কে এটুকুই, মানে এত তথ্য তো আসলে মনে মনে করার কিছু নাই। অনেক সময় পড়ছেন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুলকে বাইরনের সাথে কম্পেয়ার করা হয়। কাজী নজরুল হচ্ছেন বাংলাদেশের কি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি, ওনাকে টাইটেলে নামা হয়, ডাকা হয়। আর লর্ড বাইরন হচ্ছেন ইংরেজদের রিবেল পয়েট বা বিদ্রোহী কবি হিসেবে ওনাকে ডাকা হয়। এই তথ্যটা মনে রাখবো। আর ওনার সম্পর্কে এতটুকু তথ্য মনে রাখবো, ডন জুয়ান ওইটা একটা মহাকাব্য, যেটাকে এপিক বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে ওনার পুরো নামটা মনে রাখবো। ওনার এটা এই তিনটা তিনটা প্রশ্নের পরীক্ষা আসে। এর বাইরে একটা মজার কথা বলতেছি, যে লর্ড বাইরনের পুরো নামটা কি, ওনার, উনি কোন যুগের কবি, আর ওনার বিখ্যাত কবিতা যেটা, মহাকাব্য যেটা, সেটা নাম হচ্ছে ডন জুয়ান। তো দুইটা ইয়াতে করা, এটা খেয়াল রাখবেন। আর উনি ক্যামব্রিজে পড়াশোনা করছেন, ক্যামব্রিজে পড়াশোনা করছেন, ওনাকে এটা বলতে পারি। আর অনেক সময় এরকম একটা প্রশ্ন আসে যে একটা ক্যারেক্টার আছে, একটু এখানে লিখে দিই, জায়গাটা দেখা যায় না, হ্যাঁ, আলফোনসো। এই এই ক্যারেক্টার নামটা মনে রাখবেন। এটা এটা এই আলফোনসো, এটা কার ক্যারেক্টার, এটা এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় আসা উচিত না, তারপরে আসে কি করবেন। তো আলফান্সো হচ্ছে তার ডন জন কবিতার একটা ক্যারেক্টার, জুলিয়া, জোস আর আলফান্সো, এই এই নামটাই আসে পরীক্ষায় অনেক সময়। বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাটারে, বিসিএস আসে নাই কখনো, অনেক সময় আসে। এটা বিসিএস এর শুধু ডন জুয়ানকে নিয়ে আসছে, আর বিভিন্ন পরীক্ষায় দেখি লর্ড বাইরনের রিয়েল নামটা কি, এটা আসছে। তো এটা এটা আমরা একটু মানে একটু মনে রাখার চেষ্টা করব। তো উনার একটা বিখ্যাত কোটেশন আছে, একটা কোটেশন হচ্ছে, কোটেশনটা একটু মনে রাখবেন, কোটেশনটা একটু ইয়ে আছে, রিভেঞ্জ ইজ সুইট, রিভেঞ্জ ইজ সুইট, স্পেশালি টু উইমেন। প্রতিশোধ খুব, মানে প্রতিশোধ নিতে মানুষের খুব ভালো লাগে। সে বলতেছে স্পেশালি টু উইমেন, বিশেষ করে রিভেঞ্জটা যদি নারীদের প্রতি নেওয়া হয়, তাহলে এটা বলতেছে যে এটা এটা একটা কোটেশন, এটা আসে। আরেকটা আসে, ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, এ থিং অ্যাপার্ট। মানুষের, মানে পুরুষের জীবনের ভালোবাসা আর পুরুষের জীবনে যে জীবন, দুইটা থিংস অ্যাপার্ট, মানে একটা একটা থেকে মানে বলতেছে আলাদা। ইট ইজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, কিন্তু নারীর ক্ষেত্রে যেন এটা হচ্ছে তার পুরো অস্তিত্ব। তো এই ধরনের দুইটা ডায়লগ একটু মনে রাখবো। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন, এটা একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবো।
এই হইলো লর্ড বায়রন সম্পর্কে মোটামুটি কথাবার্তা। কোটেশন নিজেরা মুখস্থ করবেন, আমি কয়টা কোটেশন বলবো বা মনে রাখার চেষ্টা করবো আমরা, এটা। এরপরে যে কবিতাটার নাম শুরুতেই আমরা বলবো, এবং এইখান থেকে প্রশ্ন আসে, বেশিরভাগ প্রশ্নই যদি আসে ওনাকে নিয়ে আসবে। রোমান্টিক রোমান্টিক পোয়েট্রি থেকে প্রশ্ন মোটামুটি নিশ্চিত থাকবেই, একটা দুইটা প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে যে একটা প্রশ্নের জন্য এত কষ্ট করব, নিশ্চিত ভাবেই যদি একটা প্রশ্ন থাকে, হ্যাঁ, তাহলে নিশ্চিত ভাবেই যদি একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আহ আপনাকে অনেকটাই এগিয়ে দিবে, কোনো ধরনের কনফিউশন রাখবেন না। শুনেন, এমসিকিউ পরীক্ষায় কনফিউশন মানে আপনি আটকা পড়ছেন। আর ইয়েতে বিসিএস এর মতো পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষায় কনফিউশন নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, কনফিউশন নিয়ে কোনো কাজে আসলে করা যাবে না। যাই হোক, কথা আর না বাড়াই, আমি ধীরে ধীরে শেষের দিকে চলে আসতেছি। প্রথমে যে কবিতাটা সম্পর্কে বা যে কবি সম্পর্কে আমরা বেশি জানার চেষ্টা করবো, ওনার সম্পর্কে আমি শুরুতেই বলছি, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যুগের একজন পায়োনিয়ার উনি, রোমান্টিক মুভমেন্টের পায়োনিয়ার, বা রোমান্টিক মুভমেন্টের তাকে আমরা কি বলতেছি, অগ্রপথিক বা অগ্রদূত। ঠিক আছে? তো উনাকে কি করা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে অনেক পড়া হবে, এটা অনার্স সেকেন্ড ইয়ারের। এই যে আমি লাস্টে পাঁচটা কবি কবি বললাম, অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজিতে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, পার্সি বিসি শেলি, জন কিটস, আর হচ্ছে লর্ড বায়রন, এটা নিয়ে পুরো একটা কোর্স। ঠিক আছে? আহ, পুরো কোর্স দিয়ে এদেরকে নিয়ে, তো যারা এখানে, যদি ইংরেজিতে কেউ থাকেন এখানে, পড়ে থাকবেন হয়তো। তো যাই হোক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টাইটেল হচ্ছে, উনি হচ্ছে পয়েট অফ নেচার। ঠিক আছে? উনার বিখ্যাত অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা হচ্ছে আই ওয়ান্ডার্ড অ্যাজ এ লনলি ক্লাউড। এই কবিতার একটা লাইন বিভিন্ন ছোটখাটো পরীক্ষাগুলোতে প্রশ্নে দেখছি আসছে, সেটা হচ্ছে 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স। আমি যখন পড়াইছিলাম আপনাদেরকে, ফিগার বা টার্মস গুলো যখন পড়িয়েছিলাম, তখন বলছিলাম যে 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, এক পলকে যেন 10,000 দেখলাম। 10,000 বলতে হাজার হাজার বোঝাচ্ছে এখানে। এক পলকে হাজার হাজার আমি, 10,000 গোল্ডেন ড্যাফোডিলস। তো এই যে গোল্ডেন ড্যাফোডিলস এর কথা বলছি, এটাকে হাইপার গোল বলছিলাম। তো এই কবিতার মধ্যে এটা আছে। আর নেচার রিলেটেড, যেমন একটা কথা আছে, নেচার নেভার ডিড বিট্রে দ্যাট হি লাভস। প্রকৃতিকে যে ভালোবাসে, প্রকৃতি কখনো মানুষের সাথে বিট্রে করে না। এখানে প্রকৃতি বলতে কারো মানে হচ্ছে যে গডকে বোঝাচ্ছে, বা মানে ঈশ্বরকে বোঝাচ্ছে, এরকম আর কি। তারপরে হচ্ছে যে তার একটা বিখ্যাত উক্তি আছে এরকম, যেমন চাইল্ড ইজ দ্য ফাদার অফ অফ দ্য ম্যান। ঠিক আছে? ওই যে একটা বললাম, অ্যাট ওয়ান্স আই সো এ ক্রাউড, এ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস। অর্থাৎ প্রকৃতির রিলেটেড যত কোটেশন আছে, এই সমস্ত কোটেশনই, বেশিরভাগ কোটেশন গুলোই আপনার আহ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো এই লাইনগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই বিষয়গুলো যেন আমাদের হাতে মনে থাকে। তো এই আমি দুই তিনটা বললাম, আরো অনেক কিছু আপনি কোটেশন ধরে ধরে মনে রাখার চেষ্টা করবেন। উনাকে, উনি লেক পোয়েটদের মধ্যে একজন। বলছিলাম লেক পোয়েট কেন বলা হয়, কারণ লেক ডিস্ট্রিক্টে, ইংল্যান্ডের লন্ডন না কোথায় একটা লেক ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে উনি থাকতেন। উনাকে রোমান্টিক মুভমেন্টের পায়োনিয়ার বলা হয়। উনি ইংল্যান্ডের সভাকবি ছিলেন। উনার সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবেন, যে উনার একটা পোয়েটিক অটোবায়োগ্রাফি আছে। এই বইয়ের নামটা হচ্ছে দ্য প্রিলিউড। অবশ্যই মনে রাখবেন, ইচ্ছে হলে লিখে রাখেন, যে পোয়েটিক অটোবায়োগ্রাফি, দ্য প্রিলিউড, পি আর, প্রেলিউড, PRELUDE। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটা ব্যতিক্রম তথ্য মনে রাখবেন, যে তথ্যটা হচ্ছে যে উনার একমাত্র একটা নাটক আছে, নাটকটা হচ্ছে দ্য বর্ডার আর্টস। ঠিক আছে? দ্য বর্ডার আর্টস, আসে না এটা কখনো।
ওনার কবিতাগুলো যত পারেন ওনার বেশিরভাগ কবিতার নাম মনে রাখার চেষ্টা করবেন। আহ, একটা কনফিউশন আছে, কনফিউশনটা বলতেছি তার আগে। কবিতা যেমন ড্যাফোডিল ওনার লেখা, সলিটারি রিপার ওনার লেখা, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড ওনার লেখা, রেইনবো ওনার লেখা, তিনটা নেবে ওনার লেখা। এই ধরনের অনেকগুলো কবিতা, কয়েকটা নাম দেখবেন। যেমন 36 বিসিএস এ এক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে দুইটা প্রশ্ন আসছিল। একটা যতদূর মনে আছে পয়েট অফ নেচার কে, এটা একটা প্রশ্ন আসছিল। আরেকটা প্রশ্ন আসছিল দ্য সলিটারি রিপার কার লেখা, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তিন টার্ন এবে মনে রাখবেন। রেইনবো একটা কবিতার কথা বললাম, রেইনবো, রেইনবো নামে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে। কিন্তু আপনার মনে রাখতে হবে রেইনবো নামে একটা উপন্যাসও আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে রেইনবো নামের বিখ্যাত উপন্যাসটি কে লেখেন, অথবা রেইনবো নামে উপন্যাসটি কার, অথবা হু ইজ দ্য রাইটার অফ রেইনবো, অথবা হু রট রেইনবো। যদি নভেল হয় তাহলে B.H. লরেন্স। আর যদি কবিতা হয় তাহলে উত্তর হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আশা করি মনে থাকবে। যদি কবিতা হয় তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর যদি পয়েম হয় তাহলে হচ্ছে আপনার কার কথা বললাম, D.H. লরেন্স। তারপরে যেটা হচ্ছে যে এই এই এইটুকু তথ্য মনে রাখবেন, যত পারেন ওনার কবিতা পড়বেন। ওনার আরো বেশ কিছু বিখ্যাত কবিতা আছে, যেমন অড অন ইমমর্টালিটি, অর্থাৎ অমরত্বের গান, এটা উনি লিখছেন, এই সম্পর্কে খেয়াল রাখবেন। আর ওনার কিছু কবিতা আছে লুসি পয়েমস বলা হয়, অনেক সময় প্রশ্ন আসে, বিসিএস আসে নাই কখনো, যে লুসি পয়েমস গুলো কার। হ্যাঁ, এটা আসে বিসিএস এ। আহ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আরো সম্ভবত একটা প্রশ্ন আসছিল, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। এটা 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 কার কোটেশন? এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোটেশন, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে মোটামুটি আমি যা বললাম পরীক্ষায় ঘুরে ফিরে এগুলাই আসে, এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করি আশা করি মনে থাকবে বা মনে রাখার চেষ্টা করবো আমরা। তাহলে এই গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। এরপরে যার সম্পর্কে আমরা কথা বলতে চাই তিনি হচ্ছেন, এই ওনার নামও বলে ফেলছি, স্যামুয়েল টেইলর কলরিজ। শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। কেউ কি কোনো প্রশ্ন করছেন? এরপরে আমরা যার কথা মনে রাখবো বা কি করব, তিনি হচ্ছেন S.T. কোলরিজ। S.T. কোলরিজ, আবারও বলছি S.T. কোলরিজ। এস তে হচ্ছে স্যামুয়েল, টি তে হচ্ছে টেইলর, আর কোলরিজ, কোলরিজ। আচ্ছা, তো এই S.T. কোলরিজ, ওনার এইটা একটা প্রশ্ন সরাসরি নামে আসে। ওনাকে বলা হয় আফিম পয়েট। ঠিক আছে, এটা নিয়ে অনেকে অনেক সময় মজা করে। আফিম পয়েট, উনি আফিম খাইতেন। ঠিক আছে, এটা আসলে এইভাবে বলা হয় যে তিনি আসলে আফিমের প্রতি এডিক্টেড ছিলেন। জন কিটসও আফিম খাইতেন, কিন্তু জন কিটস এর ক্ষেত্রে এটা ডাক্তারের পরামর্শ ছিল, উনি এডিক্টেড ছিলেন না। এটা খেয়াল রাখবেন। তো যদি আসে এই ক্ষেত্রে যে আফিম পয়েন্ট কাকে বলা হয়, তাহলে আমরা উত্তর দিব জন কি বললাম, কলরিজ, স্যামুয়েল টেইলর কলরিজ। এই একটা জিনিস মনে রাখবেন। ওনার সম্পর্কে আরেকটা তথ্য আমি আপনাদেরকে আগেই দিয়ে ফেলছি, সেটা হচ্ছে পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ যেটা বললাম, সে সেই জায়গাটা, যে পয়েট অফ সুপার ন্যাচারালিজম। ওনার একটা বিখ্যাত বই আছে, একটা সমালোচনা গ্রন্থ আছে। সেই সমালোচনা গ্রন্থের বইটার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। মনে রাখবেন, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এই বইটা কার লেখা? এটা 37তম বা এরকম আশেপাশে কোনো বিসিএস এ পরীক্ষায় প্রশ্ন আসছিল। ওনার আরেকটা বিখ্যাত কবিতার নাম আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি। সেই কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার। সেই কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ
অ্যানশিয়েন্ট মেরিনার। ঠিক আছে, ওনার যে বিখ্যাত একটা লাইন মনে রাখবেন, সেই কোটেশনটাও আমি আপনাদেরকে বলছি। সেই কোটেশনটা হচ্ছে যে হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট। ঠিক আছে, এই লাইনটা মনে থাকবেন। হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট, অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। এটার বাংলা একটা কাছাকাছি একটা লাইন আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদিও সরাসরি বাংলা করলে এটা হয় না, তবে অনেকটাই কাছাকাছি একটা লাইন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এগুলো সবগুলো কবিতার অনেকগুলো ঘটনা আছে। আমি ইচ্ছা করে ঘটনাগুলোতে ঢুকলাম না। এই জন্য ঘটনাগুলোতে ঢুকলাম না, এক রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার কিংবা লুসি পোয়েমের কাহিনী বা ড্যাফোডিলের বা সলিটারি রিভারের কাহিনী, এগুলো যদি কাহিনী ধরে ধরে পড়তে যাই আমরা, অনেক সময় লাগবে। তাহলে কথা হলো যে স্যার এগুলো কাহিনী কেন পড়লাম না? যেহেতু আপনার লিটারেরি ক্রিটিসিজম হিসেবে এগুলোর ব্যাখ্যা করতে হবে না, আপনি নিজেই এই কবিতাগুলো আমি যেগুলো বলছি, আপনার কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এন এক্সামিনি আপনার, অথবা অ্যাজ এন বিসিএস এক্সামিনি আপনার কাজ হচ্ছে যে এই কাজগুলো, এই নামগুলো আপনি ধরে ধরে, আমি কিন্তু অনেক আস্তে আস্তে মানে স্লোলি বলছি, তো এগুলো ধরে ধরে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন বললাম ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, ইন্টারমিডিয়েটের বইয়ে এই লাইনটা ছিল। অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড ওপেন সি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে। অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড সি, ওয়াইড ওয়াইড সি। এটা 38 বা 39 বিসিএস এ পরীক্ষা প্রশ্ন আসছিল, 38 বিসিএস এ যত মনে হয়। তারপরে তো বললাম হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট, অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। জীবের অর্থাৎ সৃষ্টির, সৃষ্টিকর্তার যে সৃষ্টি আছে, এই সৃষ্টির যত জিনিস আছে এগুলোকে আহ, যে পছন্দ করে, সৃষ্টিকর্তা তাকে পছন্দ করেন, সে সৃষ্টিকর্তাকে ভালোবাসে। এটাই হচ্ছে আহ, আপনার স্যামুয়েল টেলর কোলরিজ সম্পর্কে মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, এরপরে যার কথা মনে রাখবেন তিনি হচ্ছেন পিবি শেলি। ঠিক আছে, অনেকেই নামটা শুনে ওনাকে মেয়ে মনে করে, তো উনি মেয়ে না, উনি একজন ছেলে। ঠিক আছে, তো ওনার পিবি মানে হচ্ছে পার্সি বিসি, একটু স্যার বানানটা কি? হ্যাঁ, পার্সি বিসি, তো স্যার বানানটা কি? বলেন। এসপি কোলরিচ কি ছেলে না মেয়ে? এখানে যে 4 জনের নাম আমি বলছি, এই 5 জনের নাম বলছি, 5 জনই ছেলে। লর্ড বায়রন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যাশলি কলিন্স, টিডি শেলি, জন কিটস, 5 জনই সবাই ছেলে। পুরুষ। ঠিক আছে, আমি এইখানে আজকে এখন পর্যন্ত টিডি শেলি আর জন কিটস বলে 10 জনের নাম বলা হবে। এই 10 জনের মধ্যে একটা মেয়ে নাম বলছি, সেটা হচ্ছে জ্যান অস্টিন। লেখা আছে বোর্ডে, মনে রাখি। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে নিম্নের মানে এর অনেকে প্রশ্ন না ঠিক এরকম খেয়াল রাখতে হয় যে এদের মধ্যে মহিলাকে, জ্যান অস্টিন। হ্যাঁ, আচ্ছা, পিবি শেলি। তো পিবি স্যামুয়েল টেলর কলিন্স গেল, তারপর পিবি শেলি, পার্সি বিসি শেলি। পার্সি বানানটা হচ্ছে PERCY, এগুলো দেখে নিবেন আপনার। আপনার পার্সি বিসি শেলি, ওনাকে ওনার একটা বৈশিষ্ট্য আছে, ওনাকে সমীরণের কবি বলা হয় বা ওনাকে লিরিক্যাল পোয়েট বলা হয়। এটা এটা খুব ভালোভাবে মনে রাখবেন। পার্সি বিসি শেলির কবিতাগুলোর মধ্যে চমৎকার চমৎকার লাইন আছে। ওনার কবিতাগুলো যদি পড়েন, খুব মুগ্ধ হয়ে লাইনগুলো পড়বেন। আমি একটা লাইনে আপনাদেরকে শোনাই। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি মানে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীত আসলে বসন্ত কি খুব দূরে থাকে। এই ধরনের মানে চমৎকার চমৎকার উনি কথা বলছেন। ওনার আরো একটা বিখ্যাত লাইন আমি আপনাকে শোনাই। Our sweetest songs are those that tell of saddest thought. Our sweetest songs are those, মধুর গান, মধুর কথা বা মধুর স্মৃতি আমাদের জীবনের সেগুলোই, যেগুলো আমাদের দুঃখের কথা বলে। দেখবেন একটা স্যাড সং শুনলে মনটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়, যে এই গানটা মনটাকে যেন একেবারে ছুঁয়ে গেছে। হ্যাঁ, আওয়ার সুইটেস্ট সংস, এটাকে আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে এই ধরনের ব্যাখ্যায় গেলে আসলে অনেক ধরনের মানে অনেকটা টাইম যায়। তো যাক, এটা বলি যে এরকম উনি বলতেছে যে আসলে আপনি দেখবেন আপনার দুঃখের স্মৃতিগুলোই আপনার সবচেয়ে জীবনে মজার স্মৃতি।
ধরেন আপনি অনেক স্ট্রাগল করে বড় হলেন, দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন নিজের কথা বলতে চায়। এটা কিন্তু একটা রোমান্টিক এলিমেন্ট। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের কথা বলতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়। এই নিজেকে বলতে চাওয়া, নিজেকে প্রকাশ করতে চাওয়া, নিজের অনুভূতিকে তুলে ধরা, এটাকেই বলা হচ্ছে রোমান্টিসিজম। তো উনি বলতেছে, আমরা যখন আওয়ার সুইটেস্ট সং, আমাদের মধুর গান, মধুর স্মৃতি সেগুলো যেগুলো আমাদের দুঃখের চিন্তাকে প্রকাশ করে, দুঃখটাকে, অতীত স্মৃতিটাকে তুলে ধরে। এইভাবে কিভাবে তুলে ধরে? আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন, আপনি সফলতার গল্প যখন বলবেন, আপনি তখন আপনার দুঃখের কথাগুলো খুব প্রাউডলি বলবেন, উইথ প্রাইড বলবেন, খুব স্ট্রংলি বলবেন যে আমি এত এত কষ্ট করে বড় হয়েছি। এই জন্য এই কথাটা উনি বলছেন এখানের মধ্যে। এরকম অনেক মজার মজার কথা উনি বলছেন। তো তারপরে এখানে আপনার, যেমন উনি, ওনার আরেকটা মজার কথা মনে পড়লো, দ্য মোর উই স্টাডি, দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। আমরা যত পড়ি, আমরা তত আমাদের নিজেদের অজ্ঞতাকে জানতে পারি। দ্য মোর উই স্টাডি, দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। দ্য মোর উই স্টাডি, দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। দেখেন কত সুন্দর সুন্দর কথা বলছে। এই যে কবিতার মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলার জন্যে ওনাকে লিরিক পয়েট বলা হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। উনার সম্পর্কে আরেকটা কথা আছে, উনি রেভলিউশনারি পয়েট। উনি নৌকাডুবিতে মারা গেছিলেন। উনার একটা বিখ্যাত বইয়ের সাহিত্যকর্ম বা কবিতা যেটা প্রমিথিউস আনবাউন্ড, ওনার একটা বিষয় মনে রাখবেন, দ্য রিভল্ট অফ ইসলাম, ইসলামের বিপ্লব। তো এই যে বা বিদ্রোহ যেটা, এটা বলেন, এইটা উনার লেখা। এথিইজম সম্পর্কে উনি প্রচার করেছিলেন। এথিইজম সম্পর্কে প্রচার করতে যেয়ে উনি ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হন, অক্সফোর্ড থেকে। আর উনার একটা, জন কিটসের মৃত্যুতে উনি, জন কিটস, আবার বলতেছি, জন কিটসের মৃত্যুতে উনি একটা এলিজি পয়েম লেখেন। সেই পয়েমটার নাম হচ্ছে অ্যাডোনিস। অ্যাডোনিস একজন গ্রিক দেবতার নাম। ঠিক আছে, এটা একটা বিষাদের ইতিহাস আছে। তো সেটার উপর ভিত্তি করে যে জন কিটস মারা গেল, এই মারা যাওয়ার জন্য উনি জন কিটসের শোকে একটা শোক কবিতা লেখেন। সেটাই হচ্ছে আহ, আপনার এলিজি, এটার নাম হচ্ছে অ্যাডোনিস। অড দিয়ে একটা শব্দ খেয়াল রাখবেন, ও ডি ই, অড। এই যে এখানে একটু করে লিখলাম, ও ডি ই, অড। এই যে অড দিয়ে যত কবিতা আছে, সব কবিতা হচ্ছে, সব কবিতা হচ্ছে, আবারও বলতেছি, সব কবিতা হচ্ছে জন কিটসের। একটু পরেই বলবো এটা, বা এখনই বলে বললাম, জন কিটসের অড দিয়ে, ও ডি ই, অড। এটা দিয়ে যত কবিতা আছে, সমস্ত কবিতাই হচ্ছে, মানে আমরা বলে থাকি যে ইয়ে কিটসের। আসলে বিষয়টা এরকম না। কিটসের হচ্ছে বেশিরভাগ কবিতাগুলো হচ্ছে অড দিয়ে শুরু। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও কিন্তু একটা কবিতা আছে, অড টু ইমমর্টালিটি, অমরত্বের প্রতীক। তাহলে এটা একটা কবিতার কথা খেয়াল রাখবেন। আর শেলির দুইটা কবিতার কথা খেয়াল রাখবেন। একটা হচ্ছে অড টু স্কাইলার, আর একটা হচ্ছে অড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই দুইটা কবিতা মনে রাখবেন, অড টু দ্য স্কাইলার আর অড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই দুইটা বিখ্যাত কবিতা, অড দিয়ে শুরু। এই দুইটা হচ্ছে শেলির লেখা। আরেকটা হচ্ছে অড টু ইমর্টালিটি, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের লেখা। আর বাকি অড দিয়ে যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো হচ্ছে আহ জন কিটসের লেখা। এই হলো শেলি সম্পর্কে মোটামুটি কথাবার্তা। শেলি সম্পর্কে আরো অনেক কথা বলা যাবে। তো আপনার মুখস্থের জিনিস যেগুলো থাকবে, এগুলো মুখস্থই করার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা যেটাতে আসি, জন কিটস সম্পর্কে যদি একটু কথা বলি, একটু খেয়াল রাখবেন। জন কিটস কে বলা হয় পয়েট অফ বিউটি। জন কিটস সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে, হি ওয়াজ দ্য লাস্ট টু বোর্ন অ্যামাং দ্য রোমান্টিক পোয়েটস, ফার্স্ট টু ডাই। রোমান্টিক পয়েটদের মধ্যে সবার শেষে তার জন্ম, 1795 সালে। আর সবার আগে তার মৃত্যু 1821 সালে। কথা কি বুঝাইতে পারছি? মাত্র 26 বছর বয়সে মারা গেছে। বাংলা সাহিত্যের একজন কবি মারা গেছে, কে? সুকান্ত সুকান্ত ভট্টাচার্য। ভট্ট। সুকান্ত ভট্টাচার্য। জন কিটস রোমান্টিক পয়েটদের মধ্যে সর্বশেষ জন্মগ্রহণ করছে, সর্বপ্রথম মারা গেছে
এবং রোমান্টিক পয়েটদের মধ্যে যদি কাউকে পারফেক্ট পয়েট বলা হয় সেটা হচ্ছে জন কিটস। এটুকু মনে রাখবেন, কেন পারফেক্ট বলা হয়, কি কারণ, এগুলো আপনি লিটারেচারের না, আপনার আপাতত না জানলেও চলবে। তাহলে তার সম্পর্কে তথ্য হচ্ছে তিনি হচ্ছেন, তারা ওনাকে পয়েট অফ বিউটি বলা হয়, অ্যাসকেপিজম বলা হয়, ESCAPISM, অ্যাসকেপিজম বলা হয়, পয়েট অফ সেন্সুয়াসনেস এটা ওনাকে বলা হয়। এগুলো টাইটেল আকারে আপনাদের শীটে থাকার কথা, সরাসরি মুখস্থ করে নেবেন, ঠিক আছে। আর উনার যে বিখ্যাত কবিতা আছে একটা, ইসাবেলা, এই ইসাবেলা নামে একটা কবিতা আছে, এই কবিতা ছাড়া উনার সব কবিতা অর্থ দিয়ে শুরু। এই ইসাবেলা কবিতা ছাড়া, অর্থাৎ ইসাবেলা ISABELLA, আর অর্থ দিয়ে ওনার সমস্ত কবিতা শুরু। তো এইটুকু আমরা খেয়াল রাখবো। ওনার বিখ্যাত অনেকগুলো আহ মানে অনেকগুলো কথা আছে, এর মধ্যে আমি একটা দুইটা কথা বলি। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যই সুন্দর, সুন্দর যা আছে সব সত্য। মানে উনি ব্যাখ্যা করতেছেন পৃথিবীতে দ্যাটস অল উই নিড টু নো অন আর্থ। উনি বলতেছেন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে শুধু এইটুকু জানলেই চলবে, সেটা কি, পৃথিবীতে যা কিছু সুন্দর সবকিছু সত্য, আর যা কিছু সত্য সবকিছু সুন্দর। যদি আমাদের পছন্দ নাও হয়, সত্য সবসময় সুন্দর। এগুলো নানান ব্যাখ্যা আছে। আরেকটা কথা উনি বলছে, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। আনন্দের একটা জিনিস চিরকালই আনন্দের। এবং ওনার সবচেয়ে বিখ্যাত যে লাইনটা মনে রাখবেন, হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। যে যে সুরটা আমি শুনেছি সেই সুরটা মধুর, কিন্তু যেটা শুনি নাই সেটা মধুরতর। এটা একটা আক্ষেপ, একটা মানে, যেমন ধরেন সেন্ট মার্টিনের কথা বললাম, গল্প শুনছি সেন্ট মার্টিন এরকম সুন্দর, এরকম সুন্দর, এরকম সুন্দর, সমুদ্র দেখছি সমুদ্র এত সুন্দর, কিন্তু সেন্ট মার্টিন কত সুন্দর, মনে হয় যে এটা দেখি নাই, এটা যেন আরো অধিকতর সুন্দর। এগুলো আরো 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 লিটারেরি অনেক ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাগুলো আসলে ওগুলো আপনাদের দরকার নেই। তো এগুলো লাইন বাই লাইন ধরে ধরে পড়ার জিনিসটাও আপনাদের না। এই জায়গাটা একটু আর কি খেয়াল করবো আমরা, যতটুকু পারি মনে রাখবো। নিজেরাই একটু একটু করে এগুলা ঘটনা আকারে, কবিতা আকারে একটু এমনি পড়ে রাখবো। বাংলাও পাওয়া যায়, ইংরেজিও পাওয়া যায়, যার যেভাবে মনে হয় একটু পড়ে রাখবেন। আর আমি ওই যে ওই বইটা বলছিলাম, ইংরেজি সাহিত্যের ইতিহাস, অনেক বড় বই, যদি বইটা গল্পের বই মনে করে পড়েন তাহলে আপনার অনেক তথ্যই মনে থাকবে। যা মনে থাকে তা লিখবেন, যা মনে থাকবে না তা লিখবেন না। এই যে যে বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো মনে রাখবেন। এই হলো মোটামুটি, আমি আপনাদেরকে 10 জনের নাম বলছি, আমাদের 9 জনের বিষয়, 10 জনের বিষয়টা আমি আবারও বলছি। আমি আপনাদেরকে রবার্ট সাউদির নাম বলছি, আমি আপনাদেরকে জ্যান অস্টিনের নাম, উইলিয়াম ব্ল্যাকের নাম বলছি। রবার্ট সাউদি, উইলিয়াম ব্ল্যাক, জ্যান অস্টিন, চার্লস ল্যাম্ব, স্যার ওয়াল্টার স্কট, তারপরে লর্ড বায়রন বলছি 6 নম্বরে, লর্ড বায়রন, লর্ড বায়রন, তারপরে বলছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে বলছি এসটি কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজ, তারপর বলছি পার্সি বিশি শেলি, তারপর বলছি জন কিটস। এই 10টা। তার শেষে পাঁচজন না গুরুত্বপূর্ণ বলছেন। শেষে আমরা জন কিটস এর কথা বললাম। আর ওই যে শেষে 10 জনের মধ্যে শেষে যে পাঁচজনের নাম বলছেন, এরাই না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লর্ড বায়রন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমি যে সিরিয়ালি বলছি, আর আমি যদি সিরিয়ালি নাম বলি তাহলে এইভাবে বলবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বিসি শেলি, লর্ড বায়রন, জন কিটস। এই হলো মোটামুটি আমাদের রোমান্টিক এজ। এইখান থেকে কপাল ভালো থাকলে 2টা 3টা 4টা প্রশ্ন পাইতে পারেন, ঠিক আছে। একটা দুইটা প্রশ্ন তো থাকবেই, 2টা 3টা প্রশ্ন মানে থাকার সম্ভাবনা সবসময়ই বেশি, এটাকে কখনোই কুইট করা যাবে না। 2টা 3টা প্রশ্ন পাবেন। অনেক সময় যখন 36 BCS 2টা না 3টা এক ওয়ার্ড থেকে আসছিল। তো এরকম আপনি একটু খেয়াল রাখবেন। তারপরে 38 BCS এর সম্ভবত, এগুলো রিসেন্ট, মানে রিসেন্ট বলতে আমি যে কয়েকটা BCS এর সাথে, মানে আমি 35 36 36 পিলিয়ে দিয়েছিলাম, পরে আর আর একটা আর গুলো মানে আর অ্যাটেন্ড করিনি। 35-এ এখানেই হয়ে আমি কি করলাম, আমার এখানেই থাকার ইচ্ছা ছিল। তো একটু প্রশ্নগুলো দেখবেন। আমি আপনাদেরকে পরীক্ষায়, ওই যে কালকে কে যেন বললেন যে
এটা ধরে রাখাই কঠিন, যে আবার প্রস্তুতি নিয়ে আবার এই 3 মাস, 3 মাসের মতো সময় বাকি আছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে সবাই একটু খেয়াল করবেন যে এই যে সময়টা এটা ধরে রাখেন। বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বারবার পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন, দেখবেন অনেক কিছু কমন করছে, অনেক কিছু জানা হবে, জানার পরিধি বাড়বে। এসুরেন্স বই পাওয়া যায় একটা, কোশ্চেনের ব্যাখ্যা সহ, পড়েন, বারবার পড়েন। যে কোনো একটা ডাইজেস্ট বই কিনেন, পড়েন বারবার। আমরা ক্লাস করাইলাম, ক্লাসগুলো দেখেন, সময়টাতে ব্যস্ত রাখেন। এবং যেগুলো আমি ওই যে সাহিত্যের জন্য বইটা পড়তে বলছি, ওই বইটা পড়লে যতটুকু মনে থাকে, আপনি মুখস্থ করার উদ্দেশ্যে পড়বেন না, পড়ার উদ্দেশ্যে পড়বেন। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি, যে বিসিএস মানে আমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। আরে না ভাই, মুখস্থই যদি করতে হতো তাহলে আমাদের মতো কম পড়ুয়া লোক যারা, তারা আপনাদের সামনে হয়তো কোনোদিন আসতেই পারতেন না। তো আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে। আপনি আল্লাহর কাছে চান, যে যে ধর্মের আছেন, আমি আল্লাহ বললাম মুসলিম হিসেবে, আপনি পড়তে থাকেন, আপনি ভালো করবেন, নিয়ম করে পড়েন। আপনি যদি বলেন "না, আমার মুখস্থ থাকে না, মনে থাকে না", না রে ভাই, আপনি মুখস্থ রাখতে চান, মনে রাখতে। এই যে আমি আপনার এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে বক বক করলাম, আপনি মনে রাখেন। আমি অনেক স্লোলি বলছি, এখানে আমি আপনাকে যা বলছি সব কি আমার মনে আছে? তাহলে আমি আপনাকে বললাম কিভাবে? অবশ্যই আমি, একটু কেউ যদি বলে যে না আমার ক্লাস টাস দেখা লাগে না, আমি আপনার ক্লাস যখন করাবো তখন কিছু না কিছু তো তথ্য আমি দেখবই, যে আমি কোত্থেকে শুরু করব, কোথায় শেষ করব। তো কিছু কিছু, যেহেতু আমি এটাতে পড়াশোনা করছি, টুকটাক একটু হয়তো জানি, যে একটা ঘটনা বলতে গেলে আরেকটা সিরিয়ালি সিরিয়ালি মনে আসে। ঠিক আছে? তো এই যে যে ধাপগুলো পড়ে যান, বারবার পড়ে যান, দেখবেন মনে থাকবে। আমি আপনাদেরকে বলবো, বাংলা আর ইংরেজিতে যেহেতু অনেক মার্কস, এই দুইটাতে অনেক সময় দেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করেন। আর বাংলা ইংরেজির জন্য বা গ্রামার তো পড়বেনই, আর সাহিত্য পাঠের জন্য, বাংলার জন্য আর ইংরেজির জন্য যে দুইটা সাহিত্য পাঠ, ইংরেজির জন্য আমরা যে ক্লাস করছি, কোচিং এর শিট আছে, ধরে ধরে ওইটা পড়েন। এই মানে শিট ধরে ধরে পড়েন। আরেকটা হচ্ছে যে আপনারা আরেকটা যেটা করবেন, উম, বাংলার জন্য করবেন লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি এই বইগুলো বারবার পড়তে থাকেন, মুখস্থর জন্য না, জাস্ট পড়ে যান। কথা কি বুঝাইতে পারছি? জাস্ট পড়ে যেতে থাকেন, তাহলে গীতা দেখবেন যে আপনার অনেকটাই ইজি হয়ে যাবে। পড়বেন যতটুকু মনে থাকে, একটার পর একটা করবেন, জায়গায় জায়গায় পড়বেন, মনে রাখার জন্য পড়বেন, কিন্তু মনকে প্রেসার দিবেন না যে এইটাই পড়তে হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা ফিক্সড করে করে আমরা পড়ার চেষ্টা করি। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটাকে আমরা আহ কি করবো, আমি আপনাকে একটা দুইটা দুইটা তিনটা চারটা করে কোটেশন বলছি, বা একটা দুইটা কোটেশন বলছি, এই জায়গাটুকুই করে। কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ভালো। আহ আর প্রশ্ন থাকার মতো আসলে কিছু নাই, আমি ঘটনা বলে গেছি, আপনারা ঘটনা শুনছেন, ঘটনাগুলো মনে রাখার চেষ্টা করবেন। এই হলো কথাবার্তা, ইনশাল্লাহ। গীতার উম শেষ করতে চাচ্ছি। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়ে আছেন, আসসালামু আলাইকুম। এনামুল তো আছেন মনে হয়। জি স্যার, আছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার সর্বোচ্চ আর 2টা ক্লাস লাগবে, আল্লাহ বাচ্চারা